হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, শুনছি আসসালামু আমরা। আলাইকুম। হ্যাঁ, শোনা শুনছি। যাচ্ছে না। শোনা যাচ্ছে আপু? হ্যাঁ, হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠান করেন, আমি নিয়মিত দেখি। থ্যাংক ইউ। আমি এখন কি করব সেনোরা এবং বাংলা ভীষণ যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ এবং আমাকে হ্যাঁ, এই কথা বলার অবশ্যই। সুযোগ করে দেওয়ার জন্য। হুম। আপনারা সবাই লার্নেড ম্যান এখানে বসে আছেন এবং অনেক সমস্যার সমাধান করে দেন। না, সমস্যার আহ, সমাধান করছি না, আমরা একটা পথ খুঁজে বার করার চেষ্টা করছি সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে। না ঠিক আছে, ওইটা পেলে আমি মানে আমার আমি একটা সমাধান খুঁজে পাবো বা সান্ত্বনা পাবো। হুম। তো যেটা প্রবলেম আর কি, প্রবলেমটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। আচ্ছা। যদিও এখানে দাম্পত্য কলহটাই বেশি আমি আলোচনা দেখি আপনার এখানে, হুম, হুম। কিন্তু আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করেছে 2024-23-এ। ইন্টারমিডিয়েট পাস করেছে। হ্যাঁ, আচ্ছা। ইন্টারমিডিয়েট পাস করেছে সায়েন্স নিয়ে। আচ্ছা। রাজশাহী থেকে পাস করেছে, শহীদ কামরুজ্জামান কলেজ থেকে, আচ্ছা, ঠিক সরকারি আছে, কলেজ থেকে। ইনস্টিটিউশনের নাম বলা দরকার নেই। আচ্ছা আচ্ছা, করার পরে সে আপনার প্রথমবার মেডিকেলের চান্স পায় নাই। হুম। মেডিকেলের জন্য প্রিপারেশন ছিল, তাকে কোচিং দেওয়া হয়েছে এবং প্রাইভেট টাইভেট যাবতীয় সবকিছু তার রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করেছি। আপনার ইভেন মেডিকেল স্টুডেন্ট দিয়েও তাকে পড়ানো হয়েছে। হুম। প্রথমবার সে চান্স পায় নাই, দ্বিতীয়বার এই 25 সালে যে পরীক্ষাটা হলো আপনার জানুয়ারিতে, সেকেন্ড টাইম, সেখানে পরীক্ষাতে সে চান্স মানে মুখ ভারী করে থাকলো, বললো যে হবে না। তারপরে দেখা গেল যে ঠিক আছে, হবে না হবে না। এই নিয়ে আমার ওয়াইফের সাথে একটু গ্যাদারিং হলো আমার। মন টন খারাপ। কার মন খারাপ? আমারও খারাপ, আমার ওয়াইফেরও খারাপ, দুজনেরই খারাপ। কেন মন খারাপ? মানে মেয়ের ডাক্তার হতেই হবে? মনটা খারাপ এই জন্য যে চান্স হয়নি, এত পরিশ্রম করলো, মেয়েটাও পরিশ্রম করলো, আমরাও তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিলাম, মানে যা যা চেয়েছে দিলাম। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, হয়নি হয়নি, তাহলে পরেরটা দেখা যাক। এখন পরেরটা বলতে ডেন্টাল দিল, তাও হয় নাই, ডেন্টালও হয় নাই। পরে এখন ওই যে একটা বোটানিতে ভর্তি আছে রাজশাহী কলেজে, তো এটা ওই পড়তে চাচ্ছে না যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়বো না, হয় আমাকে ডাক্তারি পড়াতে হবে ওই বেসরকারি মেডিকেলে, আর নচেত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়াতে হবে। কোথায়? বেসরকারিতে? হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা, হুম। নচেত ওই বেসরকারি মেডিকেল ওই যে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল আছে মেডিকেল, ওইখানে সে নিশ্চয়তা করেছে, ওইখানে পড়বে। এবং তার বান্ধবী 2-3 দিন ওখানে ভর্তি হয়েছে এবং তারাই তাকে ইনসিস্ট করছে আরেকটু গলাটা একটু একটু উঁচু করে, মানে শর্টটা আরেকটু শুনতে পারলে ভালো হতো। হ্যাঁ, ওর ফ্রেন্ডরা প্রাইভেটে ভর্তি হয়েছে আর কি। প্রাইভেটে ভর্তি হয়েছে নর্থ বেঙ্গলে সিরাজগঞ্জ মেডিকেলে, আর 2 বান্ধবী বা 2-3 জন বান্ধবী ভর্তি হয়েছে। সে ওই চাচ্ছে যে সেও ভর্তি হবে, কিন্তু প্রাইভেট মেডিকেলে পড়াতে তো অনেক টাকা লাগে ম্যাডাম। মানে তো 22 লাখ টাকা সরকারি ফি নেয়। আর হ্যাঁ, সেটা ঠিক আছে, আমরা জানি সেটা কিছুটা। হ্যাঁ, এটা নিয়ে সে এখন বাড়িতে তাণ্ডব সৃষ্টি করেছে। অনেক সময় খাচ্ছে না, রুম বন্ধ করে থাকতেছে, আমার সঙ্গে কথা বলছে না। তার মা বুঝাচ্ছে যে বাবা, মেডিকেলই তো সবকিছু না জীবনের, অন্যান্য লাইন আছে, অনার্স পড়ো, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, তারপরে তুমি রাজশাহী কলেজে যেহেতু তুমি বোটানিতে ভর্তি আছো ওটাই পড়ো, পড়ে যেখানেই পড়ো বিশ্বে যে তোমাকে ভালো কিছু করতে হবে, আদার্স তুমি কিছু করতে পারবো না, তো তুমি বোটানিটা পড়ে এখান থেকে ইয়ে করো। আর সে বলছে না, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বো না, বা আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বো ঢাকা, আর নাহলে আমি মেডিকেলে ভর্তি করে দিতে হবে। এই নিয়ে সে না খাওয়া বন্ধ করে দিচ্ছে, ঘরের মধ্যে থাকছে, রুম বন্ধ করে থাকছে, একটা বাসার মধ্যে একটা তাণ্ডব সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করে ফেলেছে। এখন বেসরকারি মেডিকেলে পড়াতে তো অনেক টাকা লাগে। হ্যাঁ, সেটা তো শুনলাম। আমার তো আরো 2টা ছেলে আছে, তারাও লেখাপড়া করছে, একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, ছোট ছেলেটা ক্লাস 2। ছেলেরা কি ছোট? মেয়েটা বড়? মেয়েটা সবার বড়, আর ছেলেটা যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এবার, মেজো, আর একটা লিটিল আছে ক্লাস 2 পড়ে। আচ্ছা।
এখন এগুলি রাজশাহীতে বাড়ি ভাড়া নিয়ে সংসার মেনটেন করা প্রায় অনেক টাকা লাগে। তা এইগুলি আমি একজন সার্ভিস হোল্ডার, সামান্য সার্ভিস হোল্ডার, এই টাকা দিয়ে তো মানে সংসার মেনটেন না করা। আমরা বুঝতে পারছি, সংকটটা বোঝা গেছে। এখন মানে মেয়েটা ওই অবস্থাতেই আছে, বিষণ্ণ অবস্থাতে আছে, তাই তো? বিষণ্ণ অবস্থায় আছে। সে চাচ্ছে যে আমার অ্যাবিলিটি বা কি আছে না আছে এগুলি সে আর কিছু মানতে চাচ্ছে না। সে করতে চায়, আইনি হয়নি সে করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন টাকা দিয়ে সার্টিফিকেটটা কিনে নেব? আমার তো এই সার্টিফিকেট দরকার নেই, ওই ডাক্তার তো দরকার না বুঝতে পারছি, আসলে টাকা পয়সা তো অনেক বেশি লাগে, সেটা তো অ্যাফোর্ড করাটাও মুশকিল হয়ে যায়। এই জন্য মেয়েটাকে আমি কিভাবে কি করি? আমার ওয়াইফও পাশে আছে, আপনার কথা শুনছি আমরা। আর ওর ওর ও কি মানে ঘরের ভেতরে, ও কাছে নেই না? ও ঘরের মধ্যে আছে, যে আজকে দুপুরে খেয়েছে, সকালে খেয়েছে, এখনো খায়নি, রুম বন্ধ করে বসে আছে। এখন সে সুইসাইড করলো কি তাও জানি না। ওর মার সাথে আপনি একটু কথা বলেন কাইন্ডলি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমরা তো ব্যাপারটা শুনলাম, আর কিছু অ্যাড করার আছে কি? না, ও প্রবলেমটা কি, ও হলো ও ছোটবেলা থেকে যে পড়াগুলো ও বুঝতো না, সায়েন্স বিষয় খুব ভালো বুঝতো আর কি। তো সায়েন্সের হয়ে পড়ে আসছে, আসার পর ওরও একটু ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ডাক্তার হবে। সবারই একটা থাকে কম বেশি সবকিছু। কেন ডাক্তার কেন হবে? হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, ও ইউনিভার্সিটি লাইনটা ও বুঝতে পারছে না। ও একটা সেকেন্ড, আমার একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র ওই যে হয় না, এটাকে টানেল ভিশন বলে, হ্যাঁ, যে আমি একটা চোঙার ভিতর দিয়ে আমি একটাই গোল দেখতে পাচ্ছি, আমার গোল মানে উদ্দেশ্য, মানে আমি আমার একটা টানেল ভিশন হওয়া মানে আমি একটা সরু একটা মানে চোঙার ভিতর দিয়ে আমি শুধু একটা গোল ঠিক করেছি জীবনে, আর কোনো গন্তব্য ঠিক করিনি আমার পড়াশোনার ক্ষেত্রে। ও যে একটা মাত্র গন্তব্য ঠিক করলো, সেটা কি ছোটবেলা থেকেই ও বলে এসছে নাকি এখানে বাবা মারও কোনো ভূমিকা ছিল? না না, আমি অবশ্য বাসার ডিসিশন দেই না, বাচ্চা কাচ্চা ডিসিশনটা ওর আব্বুই দেয়। তা ও যেহেতু সায়েন্স বিষয় খুব ভালো ছিল। না না, সায়েন্সের তো আমরা যেটা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, মনের বিষয়, মনের, আমরা তো মনোবিজ্ঞান বলি, তাই না? এটাও তো একটা সায়েন্স, তাই না? সবগুলোই কিন্তু বিজ্ঞান, আবার সবগুলো কিন্তু আর্ট। সায়েন্স এন্ড আর্ট মিলেই তো আমাদের পড়াশোনা। তো সায়েন্সে যদিও ভালো থাকে তাহলে তো কত মাল্টিপল এরিয়াজ আছে। আজকাল যেমন এআই জেনারেটেড সব কিছু হচ্ছে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সারা পৃথিবীতে অনেক আবিষ্কার হচ্ছে। তো সায়েন্স নিয়ে তো মানুষ অনেক কিছু কাণ্ড ঘটিয়ে ফেলছে, অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। কিন্তু ও যে একটা টানেল ভিশন হয়ে গেল যে এই একটাই মাত্র গোল আমার জীবনে, সেখানে কি বাবা মাও তাকে ওইভাবেই পরিচালিত করেছেন কি? হ্যাঁ, ও বাবা করছে। মার কোনো ভূমিকা ছিল না? ওর বাবা ওকে সব সময় ইয়ে করছে যে তুমি ডাক্তার হবে। মা কি চুপ, তুমি কি চুপ ছিলে? হ্যাঁ, আমি আমার ঘরের কোনো ডিসিশনে আমি কখনো বলি না। কেন? একটা বাড়িতে তো বাবা মা দুজনেই তো ডিসিশন, মানে ডিসিশন দেওয়ার কথা, মানে সেখানে ডিসিশনটা একজন। আমাদের ঘরে ওটা চলে না আর কি, বাবা যেটা ডিসিশন দেয় সেটাই রাইট। একটা খুব সেনসিটিভ কোশ্চেন করব। জি। দুজনের বোঝাপড়াটা কেমন? বোঝাপড়াটা খুব একটা ভালো না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, এটা আমাদের এই মেডিকেল করে আমাদের অনেক কিছু হয়ে গেছে, মানে বলার মতো না আর কি, আমি এখন আর বলতে চাচ্ছি না। যাই হোক, মেয়ের ইচ্ছা যে আমার বান্ধবীরা সবাই পড়তেছে, আমিও পড়বো। সেটা মেয়ের ইচ্ছে হতেই পারে, সে মেয়ের ইচ্ছেটাকে সম্মান রেখেই বলছি যে এখানে বাবা মানসিকভাবে খুব ডিপ্রেশনে চলে গেছে। না না, ও মনে করতেছে যে আমি এটা ছাড়া আমার কোনো জগৎ নেই। তা আমি ওকে বুঝাইলাম যে বাবা শোনো, পৃথিবীতে তুমি মন থেকে যা চাবে সবকিছু সবসময় পাওয়া যায় না, কিন্তু তোমার জন্য এটাও মঙ্গল যে এটা ছাড়া তুমি অন্যদিকে যাও, দেখবে ওটাও তুমি ভালো করতে। না বুঝেছি, কিন্তু ও একটু ওর কথা একটু শুনতে পেলে ভালো হতো আজকে। ও তো ঘরের ভিতরে ঢুকে আছে, খুবই সমস্যা আছে, ও তো কথাই বলবে না। না সেটাই বলছি, আমরা তো আসলে আমাদের কাছে যারা খুব ডিপ্রেশনে থাকে তারাই তো এসে কথা বলে, কিন্তু ওকে একটু শুনতে পেলে আমরা খুব ধন্য মনে করতাম নিজেকে, কিন্তু ওকে তো শুনতে পেলাম না আজকে। ওর হয়ে বাবা মা বলছেন। তো আমি একটু প্রশ্নটা নিয়ে নিই, কারণ এখানে আমাদের অতিথিরাও বসে আছেন। প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? আমার প্রশ্নটা হলো, এখন আমার মেয়ে ও বলতেছে যে আম্মু আমি মেডিকেল লাইনে পড়বো, আব্বুকে তুমি বোঝাও। আমি বললাম বাবা তোমার আব্বু তো পছন্দ করতেছে না, তুমি যদি চান্স পেতে যেভাবে হোক পড়াতো সরকারি ভাবে, কিন্তু বেসরকারি ভাবে তোমার আব্বু পড়াবে না।
টাকা দিয়ে সেটা তো বুঝতে পারছি, আমাদের কাছে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এখন আমি কি করবো আর কি, মেয়ের মানে কোন দিকে গেলে কি হবে বুঝতে পারতেছি না আর কি। একটু একটা যদি আরেকটু আমি ওটার ধারাবাহিকতা একটা প্রশ্ন করি যে মানে বাসাটা কি মেল ডমিনেটেড? যে মেল ডমিনেটেড একটা কথা আছে না, যে ফিমেলদের কোনো ভয়েস থাকে না, মেলরা সব ডমিনেট করে বাসাটা কি ওইভাবেই চলছে? বাসা যে কিভাবে চলতেছে আল্লাহ পাক ভালো জানে। আচ্ছা, মেল ডমিনেটেড কথাটা কি বোঝা গেছে? পুরুষ শাসিত, শাসিত কথাটা বলতে চাই না আমি। না না, ওটা মানে একজন ওপেনলি একজন সব ঠিক আছে ওভাবে কিছু না আর কি। না না না, একটু আমরা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছি বোধহয়, যেটা আমরা শুনলাম যে বাবার সিদ্ধান্তগুলোই সবসময় গুরুত্ব পাচ্ছে। ওটা মিন করে আপনি যে কোনো কিছুই বসাতে পারেন আর কি। হ্যাঁ বুঝেছি, সেটা একটু ওইটাই আমি ইংরেজিতে বলার চেষ্টা করেছিলাম, যা ওই অর্থটা একই দাঁড়াচ্ছে। একটু লাইনে থাকতে হবে কেমন, কষ্ট করে আমাদের অতিথিরা প্রশ্ন করবেন। কোনো প্রশ্ন আছে? ছোট্ট করে একটু জিজ্ঞাসা করি, এর আগে ম্যাডাম যেটা বলছিলেন সেটা বলি আর কি, যে আমি আবার মেডিকেল কলেজের প্রিন্সিপালও। এখন যদি আপনার মেয়ে লাইনে থাকতো তাহলে একটু বুঝিয়ে সুঝিয়ে বলতে পারতাম কথাবার্তা একটু। অবশ্যই, এটা আমার লাইনে আছে, আপনি বলেন। আচ্ছা বলবো, আমি আরেকটু কথা জিজ্ঞেস করি। একটা তো বুঝলাম যে তার বাবা চেয়েছে যে মেয়েকে ডাক্তার হতেই হবে, সেইভাবেই তার মনের মধ্যে এরকম একেবারে ঢুকে গেছে যে ডাক্তারি পড়তে হবে। কিন্তু আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে কি এরকম কেউ আছে যে খুব ডাক্তার, খুব নামি দামি হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, এরকম আছে নাকি কেউ? হ্যাঁ ডাক্তার আছে, উনি সরকারি ভাবে আর কি। সরকারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপা, আমার প্রশ্ন ছিল, ও কি এই যে কষ্ট পাচ্ছে অনেক দিন থেকে, ও কি নিজেকে আঘাত করেছে? নিজেকে আঘাত করে? না ওই টাইপের না, আমার মেয়ে এমনি অনেক ভালো। ও লেখাপড়া ছাড়া বা আমার সাথে গল্প করা ছাড়া কখনো বাহিরে কখনো সময় দেওয়া, ও ছোটবেলা থেকে কখনো কিছু। এই যে কষ্ট পাচ্ছে, এই কষ্টের জন্য ও কি নিজেকে কোনোভাবে হার্ম করেছে কিনা, আঘাত করেছে কিনা? না না ওরকম কিছু না, ও মনে মনে কষ্ট পাচ্ছে। ও চাচ্ছিল যে আব্বু কেন আমাকে বুঝে না। কান্নাকাটি করছে? কান্নাকাটি কি করছে? হ্যাঁ কান্নাকাটি প্রথম কয়েকদিন করছে, এখন আর কাঁদে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না এখন কাঁদে। আচ্ছা, আমরা কি আলোচনা করব তাহলে? আমরা তো জেনে নিলাম একটু। খুব ভালো তো, মানে খুব বিপদ। হ্যাঁ ওকে, আমরা যদি ওকে কখনো পাই, ওকে যদি রাজি হয় আমাদের সাথে কথা বললে, আমরা খুব বলতে যদি রাজি হয় আমরা খুব রেসপেক্টেড ফিল করব। কেমন, ওকে একটু বললে ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে তুমি আগে বলবে। আপনাদের কথা শুনে যেটা মনে হচ্ছিল, দুজনে আমরা কথা বলি, বাবা মা হিসেবে ওরা খুবই অসহায় বোধ করছে। যে উনি বলছিল যে ওনার এতটা আর্থিক সঙ্গতি নেই, এবং এই যে সন্তানটি ও ছোটবেলা থেকে এই স্বপ্নটাই দেখছিল, হঠাৎ করে স্বপ্নটা পুরো ভঙ্গ হয়ে গেল। স্বপ্ন ভঙ্গের যে কষ্ট, এই কষ্টটা হয়তো ভেতরে পাচ্ছে, প্রচন্ড রকম ভাবে পাচ্ছে, এবং ওর সমসাময়িক মানুষগুলো যাদের সাথে ও স্বপ্নটা দেখবে, যারা ওরা মেডিকেল কলেজে পড়ছে, ও পারছে না, এটার ওরা তো প্রাইভেটে ঢুকে গেছে, সেটা সে পারছে না, সেখান থেকেও সে কষ্টটা আরো বেড়ে গেছে। আমি বলবো কি, ও যে এই কষ্টের সময়টা দিয়ে যাচ্ছে, বাবা মা হিসেবে যদি আমরা এই কষ্টের সাথে থাকতে পারি, হ্যাঁ, বাবা মা হিসেবে হয়তো একটা মানে আমার অ্যাকশন প্ল্যানটা হয়তো এই মুহূর্তে আমার কাছে হয়তো বেশি প্রেশার ফিল করছি যে না আমাকে ভর্তি করাতেই হবে, আমি যদি ওর কষ্টটা শুনি তাহলে পরবর্তীতে করণীয়টা কি, আমার মেয়ের কষ্টটা লাঘব করে দেওয়া, সেটা হয়তো পরের ব্যাপারটা, সেটা পরে যেটা সম্ভব হচ্ছে না। বাবা হিসেবে, মা হিসেবে তাদের যে ভালনারেবিলিটিটা, যে আমার এই এত অ্যামাউন্টের টাকা সেটা আমি হয়তো দিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মেয়ের কষ্টটাও শোনা এবং বাবার কষ্টটাও মেয়েকে শেয়ার করা, এই ফেজটা হয়তো বেশ অনেক দিন যেতে পারে। কিন্তু একটা সময় যদি দুজনের মধ্যে এই কনভারসেশনগুলো হতে থাকে, হয়তো প্রথমে রাগারাগি হবে, প্রথমে হয়তো কেউ কারোর সাথে কথা বলবে না, আবার যদি একটু আলোচনার জায়গাটা তৈরি করা যায়, আবার যদি কথা বলা যায়, একজন আরেকজনের কথা শোনার মাধ্যমে, এই যে বরফ, বাবা মেয়ের মধ্যে যে বরফটা তৈরি হয়েছে বা মা মেয়ের মধ্যে যে বরফটা তৈরি হয়েছে, সে বরফটা অনেকটা গলবে। সেটাই, মানে কঠিন আর কি, ভীষণ কঠিন। হ্যাঁ, ও তো একটা দাবি জানিয়ে বা আবদার জানিয়ে তো নিজেকে মানে বন্দি করে ফেলেছে আর কি। ও তো আর কিছু
মানতে চাচ্ছে না, এরকম মানতেই একটা চাচ্ছে অবস্থা আছে, না। পয়েন্ট অফ নো রিটার্ন বলে না, ওরকম হয়তো একটা। কোনো কথা না বলে যদি মা বাবা যদি জাস্ট হাতটা ধরে বসে থাকে এবং বলে যে তোমার কষ্টটা হচ্ছে, আমরাও তোমার কষ্টের সাথে সমব্যথী, হয়তো মা প্রথমে বাবা কাজ সেটা- করবে মা না। বাবা সেটা করলেও খুব মানে ওর তো কথা হচ্ছে তুমি যেভাবে হোক পয়সা খরচ করে হলেও আমাকে পড়াও, সেটা হয়তো বলতে থাকবে, কিন্তু ওকে যদি ওই জায়গাটাও যদি বারবার শোনা যায়, বাবা মা হিসেবে যদি বারবার শুধু শুনতে পারে, ঠিক আছে বুঝতে পারছি, তারপরে হয়তো বাবা মা যদি আবারও বলে তাদের ভালনারেবিলিটিটার কথা, হয়তো একটু হলেও রাগটা কমতে পারে। ডক্টর। যে ম্যাডাম এখন হলো যে প্রথমেই কিন্তু তার মনের মধ্যে কিন্তু যে ডাক্তারি পড়তে হবে যে বীজ বরণ হয়ে গেছে আর কি, এবং এই বীজ এমনভাবে প্রতীত হয়েছে যাতে এখন আর ওখান থেকে বের হয়ে আসতে পারছে না। এটাও আমাদের একটা কিন্তু সমাজের একটা অসুবিধা। এরকম ভাবে কাউকে, আমরা তো সবাই জানি যে মানে একদম একটা গোলের জন্য রেডি করা, এটা কিন্তু ঠিক না। আমরা তো বুঝতে পারছি এখন, আমরা যদি 3-4টা অপশন খোলা থাকতো তার জন্য, তাহলে হয়তো আজকে এই কষ্টটার সম্মুখীন হতে হতো না। মেয়েটা হয়তো শুনছে না ম্যাডাম, আমি তো কলেজের প্রিন্সিপালও, মেডিকেলে পড়ার মতো এমন কিছু এখন বোধহয় নাই। একটা সময় হয়তো এরকম ছিল যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম একটা গোল টোল নিয়ে থাকতো আর কি। এখন দুনিয়া তো অনেক বেশি খুলে গেছে, কত রকম ডেভেলপমেন্ট কত দিকে হয়েছে। সেটাই বললাম যে এআই নিয়ে এত আমার কাছে তো মনে হয়, হচ্ছে। আমি তো কলেজের প্রিন্সিপাল, আমার কাছে তো মনে হয় ডাক্তারের চেয়ে অন্যান্য পেশায় বরঞ্চ সুন্দর বেশি, আমাদের ঈর্ষা করার মতো জায়গা তৈরি হয়ে গেছে কোথাও। স্যার আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল, এই যে আজকের টপিকটা ছিল না যে নিজের গ্রহণযোগ্যতা, এই যে ডাক্তার হব তারপরে আমার গ্রহণযোগ্যতা বাড়বে, হ্যাঁ সমাজে আমার একটা উচ্চ অবস্থান হবে, বাবা অনেক বেশি ওই বীজটা ছোটবেলা থেকে ঢুকে গেছে। এখন যদি আসলে ওই ফ্যামিলি থেরাপি বা ফ্যামিলি সেশনে একটু জিনিসটা বসে, হলো যে সে তো সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে দিয়েছে, অতএব এই সাজেশনগুলো এখন দিয়ে অবশ্য লাভও হবে না। এটা যদি ফার্স্ট টাইম হতো, সেকেন্ড টাইম পরীক্ষার আগে যদি এগুলি কথাগুলি হতো না, ওনারা যদি কারো কাছে যেতেন বাবা, তাহলে কিন্তু লাভ হতো। এই মেয়েটা এত পড়তে চায়, ওকে যদি একটা কোঠা আছে যে মেধাবী এবং অসচ্ছল একটা কোঠা আছে, সেই কোঠার মধ্যে সে যদি দরখাস্ত করতো তাহলেও কিন্তু ওইখানে অ্যাকোমোডেট করার একটা চান্স থাকতো, এবং সেইখানে কিন্তু সে চান্স পেয়ে যেতে পারতো। কারণ থাক, এখন এই কথাটা বলে আর আফসোস এখন না, লাভ নেই আর কি, এখন তো যেহেতু হচ্ছে এটার না। স্কোপ নাই। বাবা এখন তো হিসেবে গিল্ট দরখাস্ত ফিল করে করতে সেটা- পারে তখন। না গিল্ট ফিল করো না, এটা আলোচনা আর কি, এটা তো আলোচনার বিষয় বলছি। বাট আমার মনে হয় যদি এই মেয়েকে, যদি আমি ব্যক্তিগতভাবে বলি আর কি, যদি আমার কাছেও নিয়ে আসে, যেহেতু আমি মেডিকেল কলেজে পড়াই, আমার বোঝানোটা হয়তো তার জন্য বেশি সুবিধা হতে পারে। আমি কিন্তু হেল্প করার চেষ্টা করতে পারি, যদি আপনারা আমার কাছে আসেন, আই উইল ট্রাই টু হেল্প। এবং সেই ওই মেয়েটাকে একটা কথাই বোঝানো আর কি, বাবা দুনিয়া তো এত ছোট্ট না, তুমি কেন তুমি একেবারে এটার মধ্যে থাকছো বাবা, এত কষ্ট পাওয়ার কিছু নেই। তুমি এখান থেকে বরঞ্চ বের হয়ে জীবনটাকে আরও বেশি হয়তো ফ্লাইশ করতে পারো। তুমি এখান থেকে একটা ওইরকম একটা ড্রাইভ নাও যে আমার এটা হলো না, তো দেখি আমি করে দেখাবো অন্যর দিকে, এটা করতে পারে তো সে। এই মনটা যদি তৈরি করে যে আমি দেখিয়ে দেবো, এটা পারলাম না দেখে কি হলো, আমি তাকে বুদ্ধি দিতে পারি। আপনারা যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ওই মেয়েকে বোঝানোর জন্য চেষ্টা করতে পারবো অন্তত। ওকে, সো মানে আমি বাবা মার জন্য বলতে চাচ্ছি যে বাবা মা যদি আরেকটু নমনীয় হয় আরো, যে ঠিক আছে বাবাও কিন্তু একটা ভুল করেছেন মেয়েকে একদিকে ধাবিত করার জন্য। সো বাবা যদি ভুলটা স্বীকার করেন যে এটা দায়টা শুধু তোমার না, এখানে আমারও দায় আছে, আমি তোমাকে টানেল ভিশন করে ফেলেছি। আমি জানি না বাবা সেটা বুঝতে পারছেন কিনা, মানে এইভাবে একটা দিকে কিন্তু আসলে আমাদের মানে গোলটা রাখাটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। কি যে কোনো ব্যাপারে আমাদের আসলে মাল্টিপল চয়েসটা মাল্টিপল থাকা দরকার, যেটা তুমি বলে যে ফ্লেক্সিবিলিটি জীবনে কিন্তু আমাদের মানে অনেক বেশি হতে পারে। হ্যাঁ, জীবন আমার জীবন কোন দিকে ধাবমান হবে আমি জানি না। তো যদি আমরা যদি একটা জায়গায় ফিক্সড হয়ে থাকি, এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হয়, মানে শুধু এই ক্ষেত্রে না সব ক্ষেত্রেই। তো সবসময় ভিশনটা বড় রাখা দরকার আর কি, একদম একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকলেই অসুবিধা হয়।